আসসালামু আলাইকুম। কাজী মাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে আমাদের থাকবে পরমাণুর ভিতরের কণা, অর্থাৎ যে সকল পদার্থ দ্বারা পরমাণু গঠিত তাদের সম্পর্কে আলোচনা থাকবে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা নিয়ে আলোচনা এবং তাদের লেখার যে একটা নিয়ম আছে সেটা নিয়ে আমাদের আলোচনা আজকে থাকবে। আর তোমাদের সাথে আছে আমি আবু দাউদ, সহকারী শিক্ষক, কাজী মাল স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমরা পূর্বের আলোচনা একটু ফিরে যাই যে পরমাণু কী। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটি কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এই ক্ষুদ্রতম কণাটি একক রূপে রাসায়নিক বিক্রিয়া কী করে অংশগ্রহণ করতে পারে, তাদেরকে পরমাণু বলা হয়। আর এই সকল পরমাণুকে বিভিন্নভাবে ভেঙে যে সকল কণা আবিষ্কৃত হয়েছে তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। অর্থাৎ মূল উপাদান রূপে যে সকল অতি সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয়। এই মূল কণিকা সমূহের মধ্যে দুই প্রকার কণিকা আছে। প্রথমত একটা হইল স্থায়ী, আরেকটা হইল অস্থায়ী। তাহলে স্থায়ী কারা? স্থায়ী হইল যারা পরমাণুতে স্থায়ীভাবে থাকে, অর্থাৎ পরমাণুতে যে সকল কণাগুলো স্থায়ীভাবে থাকে তারা হলো স্থায়ী কণা। এরকম স্থায়ী কণা হইল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথে ইলেকট্রন কী করে অবস্থান করে। তাহলে স্থায়ী কণিকা রূপে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাব। আর অস্থায়ী কণিকা মানে হলো যে সকল ক্ষুদ্রতম কণা কোনো কোনো পরমাণুতে খুব অল্প সময়ের জন্য থাকে তাদেরকে অস্থায়ী কণিকা বলা হয়। এরকম অস্থায়ী কণিকার মধ্যে আছে পাইওন, তারপরে আছে নিউন, এরপরে আছে তোমার নিউট্রিনো, এবং মেসন। এগুলো সম্পর্কে তোমরা উচ্চতর ক্লাসে জানতে পারবে। আজকে আমরা আলোচনা করব পরমাণু যে তিনটি স্থায়ী কণিকা রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন যে পরমাণু যে তিনটি স্থায়ী মূল কণিকা রয়েছে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের বৈশিষ্ট্য এবং এদের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন। এই ইলেকট্রন যে মৌলিক কণিকাটি এটি 1897 সালে বিজ্ঞানী জে থমসন 1897 সালে জে থমসন কি করেন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। আমি আবার বলছি, পরমাণুর যে মৌলিক কণিকা প্রথম ইলেকট্রন, সেই ইলেকট্রন 1897 সালে জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব কী করেন আবিষ্কার করেন। এই মৌলটির প্রতীককে আমরা লিখি ই, আর এর আধান হইল বা চার্জ হইল নেগেটিভ 1.6 × 10⁻19 কুলম। তারপরে প্রকৃত ভর হইল 9.11 × 10⁻28 গ্রাম। আপেক্ষিক আধানকে -1 ধরা হয় এবং আপেক্ষিক ভর ধরা হয় কত 0। এবং এই মৌলটি এই কণিকাটির অবস্থান হইল নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথে। তারপরে আসো প্রোটন। প্রোটন যে মৌলিক কণিকাটি সেটি 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক আবিষ্কৃত হয়। কত সালে? 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে
বিজ্ঞানী রাদারফোর্ড। ওই রাদারফোর্ড বলেন যে প্রোটন ও ইলেকট্রনের মতো পদার্থের একটি সাধারণ উপাদান। তাহলে এই প্রোটন সম্পর্কে ধারণা দিয়েছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটনের প্রতীক হলো পি, আর এর আদান হলো ধনাত্মক, অর্থাৎ 1.6 × 10⁻19 কুলম। প্রকৃত ভর হলো 1.673 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আদানকে ধরা হয় +1 এবং আপেক্ষিক ভর ধরা হয় কত? 1। এই প্রোটন হলো কোথায় থাকে? তোমার এই নিউক্লিয়াসের ভিতরে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে তার অবস্থান। এরপর আসো নিউট্রন। 1932 খ্রিস্টাব্দে জেমস চ্যাডউইক কর্তৃক কী হয়? আবিষ্কৃত হয়। কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে জেমস চ্যাডউইক কর্তৃক কী হয়? আবিষ্কৃত হয়। কত সালে? 1932 খ্রিস্টাব্দে। তো নিউটনের প্রতীক হলো N, এর কোনো চার্জ বা আধান নেই, আর প্রকৃত ভর হইল এর থেকে একটু বেশি, 1.675 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আদান ধরা হয় 0 এবং আপেক্ষিক ভর ধরা হয় কত? 1। এই হলো পরমাণুর যে 3টি স্থায়ী কণিকা, তাদের বৈশিষ্ট্য এবং তাদের ধর্ম, আধান, চার্জ ইত্যাদি। তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে এবং MCQ ক্ষেত্রে তোমাদের এই কোশ্চেনগুলো, অর্থাৎ এই জিনিসগুলো তোমাদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। সুতরাং এই চার্টে যা আছে তোমরা সেটা কী করবা? ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এবার আসো প্রোটন সংখ্যা নিয়ে আলোচনা করব। পারমাণবিক সংখ্যা আলোচনা করব আমরা। পারমাণবিক সংখ্যা নিয়ে, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? পারমাণবিক সংখ্যা হলো একটা মৌলের পরমাণুতে ঠিক যতটা প্রোটন থাকে, অর্থাৎ কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, প্রোটনের ওই সংখ্যাটাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলা হয়। আরেকবার বলছি, একটি মৌলের নিউক্লিয়াসে ঠিক যতটি কি থাকে? প্রোটন থাকে, প্রোটনের সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এই পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এর অর্থ হল একটি সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন রয়েছে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার কখনো পরিবর্তন হয় না। কোনো মৌলের বৈশিষ্ট্য তার পারমাণবিক সংখ্যার উপরে কী করে? নির্ভর করে, অর্থাৎ মৌলটির বৈশিষ্ট্য প্রোটন সংখ্যার উপর কী করে? নির্ভর করে। তারপর আসো পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা। আচ্ছা, তাহলে পারমাণবিক ভর সংখ্যা মূলত কোনো পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? পুঞ্জীভূত থাকে। তাহলে এবার আসো নিউক্লিয়াসে কী থাকে? আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন সংখ্যা। তার মানে হলো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন এবং নিউট্রন থাকে, তাদের মোট সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। একে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় এবং মাস সংখ্যাও বলা হয়। কি বলছিলাম আমি? তাহলে একটি মূলত পারমাণবিক ভরটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণুর ভর বলতে বোঝানো হচ্ছে নিউক্লিয়াসে কি থাকে? তাহলে প্রোটন থাকে
আর থাকে নিউট্রন। তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন ও নিউট্রন থাকে তাদেরকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ ভর সংখ্যা হলো একটি মৌলের নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা p, নিউট্রন সংখ্যা n থাকে তাহলে তার পারমাণবিক ভর হবে কত? p + n। অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি বলি কার্বনের ভর সংখ্যা 12, তো 12 বলতে বোঝানো হচ্ছে কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন থাকে এবং 6টা কি থাকে? নিউট্রন থাকে। অর্থাৎ এই জন্য কার্বনের পারমাণবিক ভর কত? 12। এরপরে আসো নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা, তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে ভর সংখ্যা হলো যে যতটা প্রোটন এবং নিউট্রন থাকে তাদের মোট সংখ্যা হলো ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা হবে যে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এই ভর সংখ্যা এর সমান কি পাইছিলাম? p + n, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা আমরা সমান পাবো কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তার মানে একটি মৌলের ভর সংখ্যা যদি 23 হয় এবং তার প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে? 23 - 11 অর্থাৎ 12। এভাবে আমরা নিউট্রন সংখ্যাও কি করতে পারি? বের করতে। এবার আসো মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, চার্জ ও পরমাণু সংখ্যা ইত্যাদি লেখার যে নিয়ম সেটা আমরা দেখব। কি লিখব? মৌলের পারমাণবিক ভর সংখ্যা, তারপরে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এরপরে আসো চার্জ ও পরমাণু সংখ্যা লেখার নিয়ম। পরমাণু সংখ্যা লেখার নিয়ম। এই নিয়মটা কি? ধরো আমি এখানে লিখলাম একটা মৌলের প্রতীক লিখলাম x। তো এখন ঠিক বাম পাশে উপরে কর্নারে যেটা লেখা হবে সেটা হবে ভর সংখ্যা, আর নিচে যেটা লেখা হবে সেটা হলো পারমাণবিক সংখ্যা। এখানে যেটা লেখা হবে সেটা হবে নিউট্রন সংখ্যা, এবং এখানে লেখা হবে আধান +- e। তার মানে এখানে x হলো একটা মৌলের প্রতীক, এ হলো তার ভর সংখ্যা, z হলো পারমাণবিক সংখ্যা, তারপরে +- e হলো আধান সংখ্যা এবং n হলো নিউট্রন সংখ্যা। এবার আসো আমরা একটা উদাহরণ দিই। যেমন আমি যদি লিখি Al, এখানে লিখলাম 27, তারপরে এখানে লিখলাম 13, এরপরে এখানে লিখলাম +3। আচ্ছা, এটা দ্বারা কি বুঝি? তাহলে এটা দ্বারা বুঝি Al মানে হলো একটা মৌলের প্রতীক অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়ামকে বোঝানো হয়েছে। উপরে বাম পাশে যেটা 27 আছে সেটা দ্বারা বোঝানো হলো তার ভর সংখ্যা, এবং নিচে যেটা আছে সেটা হলো পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, আর এখানে +3 যেটা আছে সেটা হলো তার আধান বা চার্জ। এবার নিউট্রন সংখ্যা হবে কত? আমরা নিউট্রন সংখ্যাটাকে এখানে লিখতে পারি 27 থেকে 13 বিয়োগ করলে যেটা হবে সেটা হলো 14। তাহলে 14 হলো তার নিউট্রন সংখ্যা। এইভাবে একটা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আধান ইত্যাদি লেখার নিয়ম, মানে এইভাবে আমরা লিখে থাকি আর কি। তো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ হলো। সবাই ভালো থাকিও, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।